আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। তো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে এই বছর ভর্তি হয়েছো, তোমাদের বিজ্ঞানের একটা পুরো সিরিজ আছে আমাদের এই চ্যানেলে। সেখানে বিজ্ঞানের বিভিন্ন রকমের ক্লাস আমরা আপলোড দিয়ে থাকি। তো তারই ধারাবাহিকতায় এর আগে দ্বিতীয় অধ্যায় যেটা আছে তোমাদের জীবজগৎ, ওই ক্লাসটাকে আমি আপলোড করেছিলাম। তো আজকে তোমাদের তৃতীয় অধ্যায় যেটা আছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, এই অধ্যায়টা আমরা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। এক ক্লাসের মধ্যে যতটুকু পারা যায় ততটুকু চেষ্টা করব শেষ করে দেওয়ার। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। তৃতীয় অধ্যায় মূলত তোমাদের উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন অর্থাৎ কোষ বিষয়ে আলোচনা করতে হবে। যে আমরা জানি যে একটি জীবদেহ সেটা হতে পারে উদ্ভিদ অথবা প্রাণী, সেটি অনেকগুলো কোষ দ্বারা গঠিত হয়ে থাকে। একটা উদ্ভিদ দেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত হয়ে থাকে, আবার প্রাণী দেহ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দ্বারা গঠিত হয়ে থাকে। এই কোষ আছে বলেই মানবদেহ যে সজীব প্রাণবন্ত দেহ এটা আমরা পেয়ে থাকি। মূলত কোষের মধ্যে জীবনের যত মৌলিক উপাদানগুলো রয়েছে সেগুলো মূলত বিদ্যমান আছে। কোষ হলো জীবদেহ গঠনের একটি কার্যকরী একক বলা হয়, অর্থাৎ কোষকে মূলত জীবের মৌলিক একক বলাও হয়ে থাকে। তো চলো এই অধ্যায় মূলত কি বোঝাতে চেয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। আমাদের চারপাশে দৃশ্যমান সকল জীব থেকে শুরু করে খালি চোখে দেখতে না পাওয়া অণুজীব সকলেই কোষ দ্বারা গঠিত। অর্থাৎ আমাদের চারপাশে যে সকল জীবগুলো রয়েছে, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই, এই টাইপের জীব অথবা অনেকগুলো জীব রয়েছে যেগুলো অনেক ক্ষুদ্র জীব, যেগুলোকে আমরা অণুজীব বলে থাকি, সেগুলো জীব কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি না। তো এই সকল জীবগুলোই কি, সকলেই কিন্তু কোষ দ্বারা গঠিত। কোষ জীবদেহ গাঠনিক একক এবং কোষের অভ্যন্তরে জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সকল জৈবিক কার্যকলাপগুলো সংগঠিত হয়। কোষ মূলত আমাদের জীবের গাঠনিক একক এবং এর অভ্যন্তরে আমাদের বেঁচে থাকার জন্য যত প্রয়োজনীয় জৈব রাসায়নিক ক্রিয়াকলাপগুলো আছে, মানে আমাদের দেহকে বেঁচে রাখার জন্য বা বাঁচিয়ে রাখার জন্য বা সজীব রাখার জন্য যতগুলো জৈব রাসায়নিক ক্রিয়াকলাপ সংগঠিত হয় সব কিছু কিন্তু কোষ থেকে শুরু হয়। এই অধ্যায়ে আমরা জীবের বেঁচে থাকা জীবের কোষ নিয়ে প্রাথমিক ধারণা লাভ করার চেষ্টা করব। তো এই অধ্যায় শেষে আমরা কোষ ব্যাখ্যা করতে পারবো, উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্যকারী প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারবো, জীবদেহে কোষের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো, জীবদেহের নানা কার্যক্রমে কোষের অবদান উপলব্ধি করতে পারবো, উদ্ভিদ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র যেটা আছে এইটা অঙ্কন করতে পারবো। আমরা যখন তোমাদের ক্লাস নিই, তোমাদেরকে একটা জিনিস বারবার করে বলি যে বিজ্ঞানের সৃজনশীল প্রশ্ন লেখার সময় অবশ্যই চিত্র কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। চিত্র যারা ভালোভাবে অঙ্কন করে দিতে পারবে তারা কিন্তু বিজ্ঞানের সৃজনশীলের সর্বোচ্চ মার্কটা পেয়ে থাকে। তো বিজ্ঞানের যে সৃজনশীল প্রশ্নটা আছে সেইটা লেখার একটা মূল টেকনিক হচ্ছে, সেখানে চিত্র তুমি যদি আঁকিয়ে দিতে পারো তাহলে সেখানে কিন্তু 10-এর মধ্যে 8-9, অনেক সময় শিক্ষক 10-এ 10ও দিয়ে দিতে পারে। এই কারণে এখানে এই অধ্যায়ে যে কোষের যে চিত্রটা আছে সেটা কিন্তু তোমাদের ভালোভাবে অঙ্কন করে দিতে হবে। এরপর পার্ট 1 থেকে পড়া শুরু করেছি। জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে কোষ। এটা পরীক্ষায় দিতে পারে যে কোষ কাকে বলে বা কোষ আসলে কি। তো এই সংজ্ঞাটা তোমরা দিতে পারো যে জীবদেহের গঠন এবং কাজের একককে কোষ বলে। শুধু এতটুকু দিলেই কিন্তু তোমরা 1 নম্বর পেয়ে যাবে জ্ঞানমূলকের ক্ষেত্রে। পৃথিবীতে অনেক জীব আছে যারা কেবলমাত্র একটি মাত্র কোষ দিয়ে গঠিত, যেমন ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। এগুলো কিন্তু এককোষী জীব, অর্থাৎ এগুলো জীবের গঠনের জন্য একাধিক কোষের প্রয়োজন হয় না। এগুলো শুধুমাত্র একটি কোষ দ্বারা গঠিত হয়ে থাকে। আবার অনেক জীব বহুসংখ্যক কোষ দ্বারা গঠিত হয়ে থাকে, যেমন মানুষ, গাছ, পাখি দেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত। কোষ একটির সাথে আরেকটি যুক্ত হয়ে জীবদেহ গঠন করে, অর্থাৎ একটি কোষ আরেকটি কোষের সাথে যুক্ত হয়ে জীবদেহ গঠন করে। এখানে একটা সুন্দর উদাহরণ তোমাদেরকে দেওয়া যায় যে তোমরা সকলেই কোনো না কোনো দেওয়াল দেখেছো। একটি দেওয়াল গঠিত করতে গেলে কিন্তু অনেকগুলো ইটের প্রয়োজন হয়। একটা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ইট যেমন একটির পর একটি সারিবদ্ধভাবে সুন্দরভাবে গঠিত হয়ে একটি পুরো দেওয়ালকে তৈরি করে এবং একটি পুরো বাড়িকে তৈরি করে, ঠিক তেমনইভাবে আমাদের দেহে অসংখ্য কোষগুলো একে অপরের সাথে সারিবদ্ধভাবে সুন্দরভাবে পাশাপাশি অবস্থান করে বিন্যস্ত হয়ে একটা কিন্তু জীবদেহ তৈরি করেছে। এটা উদ্ভিদ দেহের ক্ষেত্রেও যেমন সত্য, প্রাণী দেহের ক্ষেত্রেও তেমনইভাবে সত্য। এটি অনেকটা ইট দিয়ে তৈরি করা ভবনের মতো। এখানে তোমাদের ওই একই উদাহরণ দেওয়া হয়েছে। যেমন তোমরা দেখো, তোমার স্কুলের ভবনটির কথা ভাবো, একতলা হোক বা 5 তলা, এই ভবনটি কিন্তু তৈরি হয়েছে একের পর এক ইট গেঁথে। তাই ইটগুলো আমরা বলতে পারি ভবন তৈরির একক। ঠিক এমনইভাবে আমাদের জানা অজানা যত ছোট ও বড় জীব রয়েছে তাদের গঠনের মূলেও রয়েছে কিছু গাঠনিক একক। তোমার সম্পূর্ণ শরীর, প্রিয় পোষা প্রাণী কিংবা মাঠের গাছ সবকিছুর গঠনের ভিত্তি হিসেবে কাজ করে ওই একক সমূহ। জীবজগতের অধিকাংশ উদ্ভিদ ও প্রাণী দেহে নানা ধরনের অসংখ্য কোষ দ্বারা গঠিত। জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শারীরবৃত্তীয় বিভিন্ন কাজে কোষগুলো যুক্ত থাকে। কাজের উপর ভিত্তি করে বহুকোষী জীবে কোষের আকৃতি নানা রকমের হয়ে থাকে। বহুকোষী একটি জীবের সুস্থভাবে বেঁচে থাকার জন্য সব ধরনের কোষেরই সঠিকভাবে কাজ সম্পন্ন এবং সমন্বয়ের প্রয়োজন হয়। অর্থাৎ এখানে আমরা এই যে সুন্দর একটা দেওয়াল বা একটা বিল্ডিং এর উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমাদের দেহগুলো কোষ দ্বারা গঠিত হয়ে থাকে। এরপরে তোমরা যদি দেখো যে কোষ হচ্ছে একটা আণুবীক্ষণিক বস্তু, অর্থাৎ অনুবীক্ষণ যন্ত্র ছাড়া কিন্তু কোষকে দেখা যায় না। ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম অনুবীক্ষণ যন্ত্রে
কোষ পর্যবেক্ষণ করেন। তো এটা তোমাদের প্রশ্নে দিতে পারে যে কোন বিজ্ঞানী আসলে যে কোষকে পর্যবেক্ষণ করেছিলেন। এটা মনে রাখবে যে ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্রে এই কোষটাকে প্রত্যক্ষ করেন 1965 সালে। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বোতল পরীক্ষা করার সময় তিনি এই মৌচাকের ন্যায় অসংখ্য কুঠুরি পরপর সাজানো দেখতে পান। তিনি বোতলের ছিপির গঠনকারী এই এককগুলোর নাম দেন হচ্ছে কোষ। অর্থাৎ বোতল থেকেই তিনি কিন্তু এই কোষের এই বিষয়টা, এই যে থিওরিটা, এই জিনিসটা কিন্তু পেয়েছিলেন যে বোতলের ছিপি পরীক্ষা করার সময় তিনি অসংখ্য কুঠুরি পরপর সাজানো দেখতে পান, এবং সেখান থেকে কিন্তু তিনি কোষ যে দেহের ক্ষুদ্রতম গাঠনিক একক হয়ে থাকে এই বিষয়টি তিনি তার মাথায় আসে। রবার্ট হুকের আণুবীক্ষণিক যন্ত্রের একটা চিত্র দেখানো হয়েছে। এরপর তোমাদের কোষের পরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কোষ দেখার যন্ত্র, সেটা হচ্ছে অণুবীক্ষণিক যন্ত্র। অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে আমরা অতি ক্ষুদ্র জিনিস, যেগুলো খালি চোখে দেখা যায় না, সেই জিনিসগুলো আমরা দেখতে পারি, সেগুলোকে বলা হয় অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র এমন এক প্রকারের যন্ত্র যা দিয়ে অতি ক্ষুদ্র বস্তুকে বড় আকারে দেখা যায়। তো এটা তোমরা অণুবীক্ষণ যন্ত্রের যে সংজ্ঞাটা আছে ওইটাতে দিয়ে দিতে পারো যে অণুবীক্ষণ যন্ত্র এমন এক প্রকারের যন্ত্র যা দ্বারা অতি ক্ষুদ্র বস্তুকে বড় আকারে দেখা যায়। অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয় 16 শতাব্দীতে। পরবর্তীতে অ্যান্টনি ফন্ট, লিওয়েন হুক অণুবীক্ষণ যন্ত্রের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর আরও অনেকের দীর্ঘ প্রচেষ্টার ফলে বর্তমান সময়ের যৌগিক অণুবীক্ষণ যন্ত্রগুলো আবিষ্কৃত হয়েছে। এসব অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা খুব সহজেই এককোষী ব্যাকটেরিয়া থেকে শুরু করে বহুকোষী উদ্ভিদ এবং প্রাণীর কোষ পর্যবেক্ষণ করতে পারি। তো এরপরে এখানে একটা সুন্দরভাবে তোমাদের যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের চিত্র দেওয়া হয়েছে। এটা যদিও পরীক্ষায় এই চিত্রটা আসে না, কিন্তু তোমাদের উঁচু ক্লাসে যখন তোমরা ক্লাস 9-10-এ যাবে, তোমাদের যে প্র্যাকটিক্যাল করতে হয় বিজ্ঞান ক্লাসের, বা তোমাদের বায়োলজি যেটা আছে জীববিজ্ঞানের, তো সেই ক্ষেত্রে এটা প্র্যাকটিক্যালের চিত্র অঙ্কন করে দিতে হয়। সাধারণতভাবে পরীক্ষায় অণুবীক্ষণ যন্ত্রের চিত্র না আসলেও যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ আছে সেই কোষের চিত্রগুলো এসে থাকে। তো এখান থেকে গুরুত্বপূর্ণ চিত্র যদি বলতে হয়, যেটা অণুবীক্ষণ, এই যে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের যে দুটো চিত্র আছে, এই দুইটা চিত্র তোমরা নিজেদের মতো করে ভালোভাবে বাসায় এঁকে প্র্যাকটিস করবে, এবং কোনটা কি, কোন কোষের কোনটা কি অঙ্গাণু, কোন অঙ্গাণুর নাম কি, সেগুলো তোমরা ভালোভাবে জানবে যে কোনটা নিউক্লিয়াস, কোনটা গলজি বডি, কোনটা সেন্ট্রিওল, কোনটা মাইটোকন্ড্রিয়া, আবার উদ্ভিদ কোষে থাকে প্লাস্টিড। এই জিনিসগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করে নিবে। এখানে বৃহদাকার জীবদেহেও ছোট আকারে অসংখ্য কোষ থাকে। একটি অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তুমি যদি বিভিন্ন কোষের দিকে তাকাও, দেখতে পাবে যে বিভিন্ন কোষের আকৃতিতে ভিন্নতা রয়েছে। কিছু কোষ লম্বা আকৃতির, কিছু দেখতে পাবে গোলাকার কিংবা দন্তাকার সহ বিভিন্ন আকৃতিরও হয়ে থাকে। কিছু কোষ আছে যার কোনো নির্দিষ্ট আকৃতি নেই, অর্থাৎ এদের আকৃতি পরিবর্তনশীল। অর্থাৎ কিছু কিছু কোষ আছে যারা কিছু সামান্য মুহূর্তের মধ্যেই তাদের আকৃতিটাকে পরিবর্তন করে নিতে পারে। যেমন একটি আণুবীক্ষণিক জীবের নাম যদি এখানে আমি বলি, সেটা হচ্ছে অ্যামিবা। অ্যামিবা এটা এমন একটা জীব যে জীবটা কিন্তু মুহূর্তের মধ্যে তাদের দেহের আকার আকৃতিকে পরিবর্তন করে নিতে পারে। পার্ট 2 এ দেখো কি পড়া আছে, সেটা হচ্ছে যে নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে কোষকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। তাহলে কোষের যে শ্রেণী বিভাগটা আছে সেটা কিসের ভিত্তিতে হয়? প্রথমত হয় হচ্ছে নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতি। এখন নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে কোষের মৌলিক উপাদান, অর্থাৎ কোষটা যেটার উপস্থিতিতে মানে গঠিত হবে, কোষের যে মূল যেই উপাদানটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ সহজভাবে বলতে গেলে নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। আদি কোষ এবং প্রকৃত কোষ এই দুই ভাগে কিন্তু নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষগুলোকে ভাগ করা যায়। এখন আদি কোষের নিউক্লিয়াস কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয়, যেমন ব্যাকটেরিয়া। প্রকৃত কোষের নিউক্লিয়াস আবরণী দ্বারা আবৃত থাকে। প্রকৃত কোষকে আবার তাদের কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়, দেহকোষ এবং জননকোষ। দেহকোষ দেহের গঠন বৃদ্ধিতে অংশগ্রহণ করে। এসব কোষ বিভাজনের কারণে জীবদেহ বৃদ্ধি পায়। জননকোষের কাজ হলো জীবের প্রজননে অংশ নেওয়া। জীবের দেহে বিভিন্ন আকার আকৃতির কোষ দেখা যায়, যেমন গোলাকার, ডিম্বাকার, আয়তাকার ইত্যাদি। সাধারণত কোষ এতটাই ক্ষুদ্র যে খালি চোখে তাদেরকে দেখা যায় না। এখানে নতুন নতুন যে শব্দগুলো আমরা শুনলাম, সেই শব্দগুলোকে একটু মাথায় রাখতে হবে। শব্দগুলো কি? সেটা হচ্ছে প্রোটোপ্লাজম, দেহকোষ, জননকোষ, আণুবীক্ষণ যন্ত্র। এগুলো তোমরা একটু দেখে নেবে। একটি জীবকোষের গঠন। তো একটি জীবকোষ কিভাবে গঠিত হয়? একটি জীবকোষ এতই ছোট যে তা খালি চোখে দেখা যায় না, তাই বলে মানুষ কিন্তু বসে নেই। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই কোষ বেশ ভালোভাবে দেখা যায়। বর্তমানে ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কোষের সূক্ষ্ম অংশগুলোকে ভালোভাবে দেখা যাচ্ছে। এর ফলে কোষে অনেকগুলো ক্ষুদ্রাঙ্ক আবিষ্কৃত হয়েছে। এবার কোষের প্রধান অংশগুলো নিয়ে আলোচনা করা যাক। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে একটি জীবদেহ গঠনের যে, অর্থাৎ জীবদেহ গঠনের যে ক্ষুদ্র ক্ষুদ্র কোষ রয়েছে এবং কোষের যে বিভিন্ন উপাদান রয়েছে, যেমন কোষ প্রাচীর, তারপর আছে হচ্ছে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, প্লাস্টিড এবং কোষ গহ্বর। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের গ নম্বর সৃজনশীল প্রশ্নে অবশ্যই আসবে। সৃজনশীল প্রশ্নে গ নম্বরে দেওয়ার মতো এগুলো কিন্তু প্রশ্ন। তাই আমি বলে রাখি যে এটা তোমাদের গ নম্বরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা তোমাদের গ নম্বরে দিতে পারে। এটা একটু ভালো করে তোমরা পড়ে নিবে। যেমন প্রথমে যদি উদাহরণ দিতে হয়, তো এখান থেকে আমি একটা উদাহরণ দিতে পারি। প্রথম হচ্ছে যে কোষ প্রাচীর। শুধু
উদ্ভিদ কোষে কোষপ্রাচীর দেখা যায়। তার মানে কোষপ্রাচীরের একটা বৈশিষ্ট্য কি, এটা প্রাণী কোষে থাকবে না। এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকবে। প্রাণী কোষে কোনো কোষপ্রাচীর নেই। এটি জড় পদার্থের তৈরি। কোনো কোষপ্রাচীরে ছিদ্র থাকে, এদেরকে কূপ বলে। কোষপ্রাচীরে কোষের আকার আ আ প্রদান করে এবং ভেতর এবং বাইরে তরল পদার্থে চলাচল নিয়ন্ত্রণ করে। এরা ভেতরের অংশকে রক্ষা করে। তোমাদের কাজ কোষপ্রাচীরের যে বৈশিষ্ট্যটা আছে এটা সুন্দরভাবে তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। ২ নম্বর যদি দেখতে যাই সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হলো কোষপ্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বেষ্টিত জেলির ন্যায় থকথকে আধা তরল এক ধরনের বস্তু, এটাকে প্রোটোপ্লাজম বলে। একে জীবনের ভিত্তিও বলা হয়। তাহলে প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলা হয়। এটা পরীক্ষায় আসতে পারে যে প্রোটোপ্লাজমকে আসলে কি বলা হয়? তো এখানে অ্যান্সারটা হবে জীবনের ভিত্তি বলা হয়। এর ৩ টি অংশ রয়েছে, যথা কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজম হচ্ছে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই ৩ টি অংশ দ্বারা গঠিত হয়ে থাকে। এরপর আছে তোমাদের যে এই ২ টা কোষ আছে, যেমন ১ম যে চিত্রটা দেওয়া হয়েছে এটা হচ্ছে প্রাণী কোষ এবং দ্বিতীয় যে চিত্রটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে উদ্ভিদ কোষ। নরমালি আমরা যদি প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের চিত্রটাকে আলাদা করতে চাই, তো সেক্ষেত্রে প্রাণী কোষে কোনো প্রকারের কোষ গহ্বর থাকবে না। কিন্তু উদ্ভিদ কোষে এই যে এই কোষ গহ্বরটা অবশ্যই অবস্থান করবে। তার মানে এই কোষ গহ্বরটা দিয়ে মাঝখানে এই ফাঁকা জায়গাটা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি যে কোনটা উদ্ভিদ কোষ আর কোনটা প্রাণী কোষ। তার মানে ১ম টা এখানে প্রাণী কোষ এবং দ্বিতীয়টা উদ্ভিদ কোষ। এই উদ্ভিদ কোষের এই যে উপাদানগুলো আছে এগুলো তোমরা অনেক ভালোভাবে দেখে নেবে। যদি হালকা পরিচয় করে দিতে চাই, তাহলে এই যে মাঝখানে যে অংশটা আছে এটাকে বলা হয় হচ্ছে যে কোষ গহ্বর। তারপরে যে এই অংশটা আছে এটাকে বলা হয় প্রাণী কোষের সেন্ট্রিওল, এটাকে বলা হয় গলজি বস্তু, এটাকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তারপরে এইটাকে বলা হয় হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া। এইটা হচ্ছে কোষ গহ্বর। প্রাণী কোষের কোষ গহ্বরটা আকারে ছোট হয়ে থাকে। মাঝখানে যে অংশটা অবস্থান করে সেটা হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে উদ্ভিদ কোষের নিউক্লিয়াস আর এটা হলো প্রাণী কোষের নিউক্লিয়াস। এরপর আরও রয়েছে প্লাস্টিড সহ আরও বিভিন্ন অঙ্গাণু। প্লাস্টিড আবার হচ্ছে প্রাণী কোষে থাকে না, প্লাস্টিড থাকে শুধুমাত্র উদ্ভিদ কোষে। যেমন এই যে এটা হচ্ছে উদ্ভিদ কোষের প্লাস্টিড। আর বাইরে যে অঙ্গাণুগুলো থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে যে কোষঝিল্লি, অর্থাৎ বাইরের আবরণ। আর কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষে থাকে, বাইরের দ্বিস্তরী বা ত্রিস্তরী আবরণে আবৃত হয়ে থাকে। তো এটাই হচ্ছে সাধারণত উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের সাধারণ চিত্র। এরপরে আসে কোষঝিল্লি। সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষঝিল্লি বলে। অর্থাৎ এটা প্রোটোপ্লাজমকে ঘিরে রাখে। এটি কোষের ভেতর এবং বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ, গ্যাস চলাচলকে নিয়ন্ত্রণ করে। সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে তরল অংশটি থাকে তাকে সাইটোপ্লাজম বলে। এর প্রধান কাজ কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুকে ধারণ করা। তার মানে সাইটোপ্লাজম কি করে? কোষের ভিতরে যে উপাদানগুলো রয়েছে সেগুলোকে ধারণ করে থাকে। এটা হতে পারে গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা রাইবোজোম। এই অংশগুলোকে কি করে? সাইটোপ্লাজম ধারণ করে থাকে। তো কিছু শারীরবৃত্তিক কাজ এখানে সম্পন্ন হয়, যেমন সালোকসংশ্লেষণ। তারপর হচ্ছে যে সাইটোপ্লাজম দেখা যায়। কয়েকটি ক্ষুদ্রান্তের পরিচিতি নিম্নে দেওয়া হলো। সাইটোপ্লাজমের মধ্যে প্রথমত প্লাস্টিড অবস্থান করে। তো এগুলোকে বর্ণধারা বলা হয়। সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। এটা আমি আগেও বলেছি যে প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। প্লাস্টিড থাকে শুধুমাত্র উদ্ভিদ কোষে। এটি কিন্তু উদ্ভিদের পাতা, ফুল, ফলের যে রং আমরা দেখি এই রংকে নিয়ন্ত্রণ করার জন্য দায়ী। তার মানে উদ্ভিদের পাতা কেন সবুজ হয়? এটা কিন্তু ক্লোরোফিল নামক এক ধরনের প্লাস্টিডের কারণে হয়ে থাকে। তো এটা কি করে? এটার কাজ হলো যে এই যে এখানে যদি এক কথায় আমি অ্যান্সারটা দিতে চাই, যে অন্যান্য রঙের প্লাস্টিডগুলো বিভিন্ন অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে তোলে এবং বর্ণহীন যে প্লাস্টিডটা আছে সেটা হচ্ছে খাদ্য তৈরি করে। এই খাদ্য তৈরি করা, খাদ্যকে জমা রাখা এবং হচ্ছে যে পরাগায়নেও সহযোগিতা করে কিন্তু এই প্লাস্টিড। উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন ফুল, পাতা ইত্যাদিকে আকর্ষণীয় করে তোলে, বিভিন্ন রঙের অংশকে আকর্ষণীয় করে তোলে, যার ফলে উদ্ভিদের সহজে পরাগায়ন হতে পারে। এরপরে যদি দেখি যে কোষ গহ্বরটা কি, সেটা হচ্ছে পিঁয়াজের কোষকে পরীক্ষা করে দেওয়া হয়। কোষ গহ্বর মূলত কোষের এক ধরনের, যেখানে কোষরস বা কোষের তরল পদার্থগুলো জমা থাকে ওইটাকে বলা হয় কোষ গহ্বর। যেখানে হচ্ছে কোষের কোষরস জমা থাকে সেটাই হচ্ছে কোষ গহ্বর। এটা তোমরা উদাহরণ দিতে পারবে। এটা মূলত যে কোষের মধ্যে এক ধরনের বৃহৎ ফাঁকা জায়গা থাকে সেটাই মূলত কোষ গহ্বর। এটা সহজে চেনার উপায় হলো কোষের মধ্যে যে বড় এক ধরনের ফাঁকা জায়গা থাকবে সেটাকে বলা হয় কোষ গহ্বর। এটা কিন্তু কোষের পিএইচকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ অম্ল এবং ক্ষারের ভারসাম্যটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। এরপর আরও একটা অংশ আছে যেটা সাইটোপ্লাজমের অংশ, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। একে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। তাহলে যদি প্রশ্ন এরকম আসে যে মাইটোকন্ড্রিয়ার একটু ব্যাখ্যা দাও, এটা খ নম্বরে দিতে পারে। তাহলে তোমরা এই কয়েক কথায় এটা অ্যান্সার দিয়ে দিবে যে একে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় বা একে কোষের পাওয়ার হাউস বলা হয়। কারণ এই অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া যেগুলো আছে এগুলো ঘটে থাকে। এরা দন্ডাকার, বৃত্তাকার বা তারকাকার হতে পারে। এরা ২ স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত থাকে। বাইরের স্তর মসৃণ হয় কিন্তু ভেতরের স্তরটি ভাঁজযুক্ত হয়। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হলো শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করা এবং শক্তি উৎপাদন করা। তাই মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলা হয়। তো এরপর যদি দেখি যে কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানটা আছে বা কোষের প্রাণকেন্দ্র বলা হয় সেটা হলো নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের বিষয়টা যদি একটু উদাহরণ দিই, নিউক্লিয়াসের মধ্যে প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটি হলো নিউক্লিয়াস। কোষের নিউক্লিয়াস কোষের সকল শারীরবৃত্তিক কাজ নিয়ন্ত্রণ করে।
নবীন কোষে এদের অবস্থান হচ্ছে কেন্দ্রে। নবীন মানে যেগুলো নতুন কোষ থাকে, তো নতুন সব ধরনের কোষেই কিন্তু নিউক্লিয়াসের অবস্থান যেটা থাকে সেটা কিন্তু কেন্দ্রে থাকে, অর্থাৎ কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থান করে। পরিণত কোষে এদের স্থান পরিবর্তন হতে পারে। এরা গোলাকার, তবে কখনো কখনো উপবৃত্তাকার বা নলাকারও হতে পারে। কোনো কোনো কোষে নিউক্লিয়াস থাকে না। তো একটি নিউক্লিয়াস প্রধানত নিউক্লিয়ার মেমব্রেন একটি নিউক্লিয়াস প্রধানত কী কী অংশ দ্বারা গঠিত হতে পারে সেগুলো হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওলাস, এই কয়েকটা অংশ দ্বারা গঠিত হতে পারে। তো অনেক সময় কি করে যে সৃজনশীল প্রশ্নের গ নম্বর অর্থাৎ যেটা 3 মার্কের প্রশ্ন সেটাতে বলে দেয় যে একটা নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তো সেই ক্ষেত্রে তোমাদের নিউক্লিয়াসের যে এই চিত্রটা দেওয়া আছে এই চিহ্নিত চিত্রটা কিন্তু সুন্দরভাবে অঙ্কন করতে হবে তোমাদের। এটা কিন্তু গ নম্বর প্রশ্নের জন্য অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ। তাই এই চিত্রটা তোমরা একটু ভালো করে দেখে রাখবে। এর সাথে নিউক্লিয় মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং উপরে যেটা আছে সেটা হচ্ছে নিউক্লিয় মেমব্রেন, ক্রোমাটিন তন্তু। আচ্ছা, এটা হচ্ছে যে মূলত ক্রোমোজোম। এই বিষয়গুলো একটু করে ভালোভাবে মুখস্থ করে নেবে। যে নিউক্লিয় মেমব্রেন বলতে কি বোঝায়, সহজভাবে বলতে গেলে যে নিউক্লিয়াসকে যে আবরণ দ্বারা আবৃত করে থাকে, মানে বহির আবরণ বা বাইরের যে পর্দা আবরণ, সেটাই হচ্ছে নিউক্লিয় মেমব্রেন। এখানে কিন্তু নিউক্লিয় মেমব্রেনের যে চিত্রটা আছে ওইটা কিন্তু দেওয়া আছে। তারপরে নিউক্লিওলাস বলতে কি বোঝায়, নিউক্লিওলাস হলো যে কোষের মধ্যে যেমন প্রাণকেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস, তেমন নিউক্লিয়াসের মধ্যে আবার প্রাণকেন্দ্র হচ্ছে নিউক্লিওলাস। এটা হচ্ছে নিউক্লিয়াসের প্রাণকেন্দ্র, নিউক্লিওলাস বলা হয় এটাকে। এরপরে নিউক্লিওলাসের পরে নিউক্লিওপ্লাজম কি, ওই যে ওখানে যেমন আমরা পড়লাম প্রোটোপ্লাজম, অর্থাৎ থকথকে এক ধরনের জেলির মতো অঙ্গাণু যেটা কোষের মধ্যে থাকে। নিউক্লিয়াসের মধ্যে যে থকথকে জেলির মতো অঙ্গাণু থাকে সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এরপর সর্বশেষ আছে হচ্ছে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু যদি দেখি যে নিউক্লিয়াসের ভেতরে সুতার ন্যায় কুণ্ডলী পাকানো বা খোলা অবস্থায় যে অঙ্গাণুটি রয়েছে তাকে ক্রোমাটিন তন্তু বলে। এটি জীবের বৈশিষ্ট্য বহন করে এবং পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। এরা কোষের বৃদ্ধি বা যে কোনো ক্রিয়া বিক্রিয়াকে কী করে, নিয়ন্ত্রণ করে থাকে। এরপর 9-10 নম্বর শেষ পার্ট, যেটা সম্ভবত এটাই শেষ পার্ট, তো এটা একটু আলোচনা করে আজকের ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে জীবদেহে কোষের ভূমিকাটা আসলে কি। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তোমাদের ঘ নম্বর প্রশ্নে অর্থাৎ 4 মার্কের প্রশ্নে এটা কিন্তু দিয়ে দিতে পারে। হ্যাঁ, এটা তোমাদের 4 মার্কের প্রশ্নে কিন্তু দিয়ে দিতে পারে। হ্যাঁ, যেটা ঘ নম্বর থাকে আর কি, সৃজনশীল প্রশ্নের সর্বশেষ প্রশ্ন, যে জীবদেহে কোষের ভূমিকা ব্যাখ্যা করো। তখন কিভাবে ব্যাখ্যা করবে, এখানে যা লেখা আছে সে বই থেকে তোমাদের নিজের মতো করে গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক অ্যানালিসিস করে তোমরা সেখানে পরীক্ষা খাতায় ইনপুট করে দিয়ে আসবে। তো সেগুলো আমি একটু তোমাদেরকে বলে দিই যে কোষ কি তা তোমরা জেনেছো। কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন তাকে বলা হয় টিস্যু বা কলা। আবার বিভিন্ন ধরনের কলা মিলে একটি তন্ত্র বা অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে। কোষের কয়েকটি গুরুত্বপূর্ণ অবদানের নাম উল্লেখ করো। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে তোমাদেরকে উদাহরণ বলতে পারে যে টিস্যু কাকে বলে। তো কতগুলো কোষ মিলে একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন তাকে কলা বা টিস্যু বলে। তো এই সংজ্ঞাটা তোমরা একটু মুখস্থ করে নেবে। বিভিন্ন ধরনের কলা, অনেকগুলো কোষ যখন সমন্বিতভাবে একটি কলা বা কলাতন্তু গঠন করে, তো এই ক্ষেত্রে কলার অবস্থান সকল কোষ এক ধরনের কাজ করে। পরিবহন, ভারসাম্য রক্ষা ও দৃঢ়তা প্রদান করা হচ্ছে এদের কাজ। বিভিন্ন অঙ্গ গঠন করাও কিন্তু এদের কাজ। অর্থাৎ উদ্ভিদের যে এই উদ্ভিদ বা প্রাণীর যার কথাই বলি না কেন, যে অনেকগুলো কোষ দ্বারা একটা টিস্যু গঠিত হয় এবং টিস্যু অনেকগুলো মিলে কিন্তু একটা অঙ্গ গঠন করে। তো এটাই বলেছে যে এদের কাজ কি, মূলত দেহের বিভিন্ন অঙ্গ গঠন করা। এরপর জীবদেহ গঠন করা, ক্ষুদ্র ক্ষুদ্র কোষ থেকে জীবদেহের সৃষ্টি হয়। ক্রমশ এই কোষ থেকেই জীবদেহের বৃদ্ধি হয়। অর্থাৎ প্রথমে একটা কোষ বিভাজিত হয়ে 2টা কোষে পরিণত হয়, 2টা কোষ থেকে 4টা কোষে পরিণত হয়। এইভাবে ধীরে ধীরে কোষগুলো নিজেদের মধ্যে বংশ বিস্তার করতে করতে বিভাজিত হতে হতে একটা পূর্ণাঙ্গ যে জীবদেহ আছে এটা গঠন করে এবং জীবদেহ গঠন করে থাকে। তো এই ব্যাখ্যাটা তোমরা সুন্দরভাবে দিতে পারো। আর এরপর আছে খাদ্য উৎপাদন করা। সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন করতে পারে, এটা তো আমরা সবাই জানি যে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করতে পারে। এটা তোমরা ক্লাস 4-5-এ ইতিপূর্বে জেনে এসেছো। সবুজ উদ্ভিদের কোষে ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিক থাকে। এই ক্লোরোপ্লাস্ট সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইডের সমন্বয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। শক্তি উৎপাদন, জীবের জীবন ধারণের জন্য শক্তির প্রয়োজন হয়, খাদ্য থেকে জীব শক্তি পায়। খাদ্য ও পানি সঞ্চয়, কিছু কিছু উদ্ভিদের কোষ পানি সঞ্চয় করে রাখে, আবার কোনো কোনো কোষ খাদ্য মজুত করে রাখে। অর্থাৎ কিছু কিছু উদ্ভিদের কোষ কী করে, পানি সঞ্চয় করে রাখে, আবার কোনো উদ্ভিদের কোষ কী করে, খাদ্য মজুত করে রাখে। অর্থাৎ এক এক ধরনের কোষের এক এক রকমের কাজ আছে। এরপরে যদি দেখি প্রয়োজনীয় উৎসেচক বা রস নিঃসরণ, বিশেষ করে প্রাণীতে এক ধরনের কোষ দেখা যায় যার কাজ হলো প্রয়োজনীয় উৎসেচক বা বিভিন্ন ধরনের রস নিঃসরণ করা, যেমন পিত্তরস, ইনসুলিন, জারক রস। এখানে যে রসগুলোর কথা শুনছো এগুলো কিন্তু আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে পিত্তরস, তারপর ইনসুলিন, জারক রস, এগুলো আমাদের দেহে নিঃসরণ হয় বলে আমাদের দেহ কিন্তু সচল থাকে বা আমাদের দেহ চালু আছে। এর মাধ্যমে এগুলো রসের মাধ্যমে কিন্তু আমরা মূলত বেঁচে থাকি। তো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেহের জন্য। সর্বশেষ এই অধ্যায়টি পড়ে আমরা কি কি শিখলাম সেগুলো একবার আলোচনা করে দেখি। সেটা হচ্ছে জীবদেহ জীবদেহ গঠন এবং কাজের এককে কোষ বলে। এটা কিন্তু ক নম্বরে তোমাদের
জ্ঞানমূলক প্রশ্ন অবশ্যই দিয়ে দিবে, অথবা এটা এমসিকিউ আসতে পারে। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মুখস্থ করে নিবে যে জীবদেহের গঠন এবং কাজের একককে কোষ বলে। এরপর কোটি কোটি কোষ দ্বারা আমাদের শরীর গঠিত। কোষ দুই ধরনের হয়, যথা আদি কোষ এবং প্রকৃত কোষ। আদি কোষ এবং প্রকৃত কোষকে আমরা চিহ্নিত করবো কিভাবে? যে আদি কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, আর প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে, এটা হচ্ছে চিহ্নিত করার উপায়। এরপর আছে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস মিলিত রূপকে বলা হয় হচ্ছে যে প্রোটোপ্লাজম। সর্বশেষ উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে প্লাস্টিড এবং কোষ গহ্বর ইত্যাদি থাকে। তার মানে কি, উদ্ভিদ কোষের যে সাইটোপ্লাজম আছে এটাতে প্লাস্টিড এবং কোষ গহ্বর থাকে। পরীক্ষা অনেক সময় বহুপদী সূচক এমসিকিউ দিয়ে দেয় বা নৈর্ব্যতিক দিয়ে দেয়, সেখানে কীরকম থাকে নৈর্ব্যতিকটা, যে নিচের কোনগুলো সাইটোপ্লাজমে অবস্থান করে। তো সাইটোপ্লাজমে সেখানে দেখবে যে প্লাস্টিড আছে, কোষ গহ্বর আছে, আরও অন্য একটা অঙ্গাণু দিয়ে দিছে। তখন সেখানে নিচের কোন দুইটি সঠিক এটা তোমাদেরকে উল্লেখ করতে হবে। এই জন্য এই জিনিসটা মুখস্থ করে রাখতে হবে যে সাইটোপ্লাজমে প্লাস্টিড এবং কোষ গহ্বর থাকে। তো আজকের অধ্যায়টা এইভাবেই শেষ হয়ে গেল। এখানে তোমরা হচ্ছে যে সৃজনশীল প্রশ্নটা ভালোভাবে গুরুত্বভাবে দেখবে। যেমন সৃজনশীল প্রশ্ন এখানে দেওয়া আছে, এইখানে নিউক্লিয়াস কি, এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে তোমরা এই বইয়ের মধ্যে থেকে পড়ে নেবে। বইয়ের মধ্যেই ছিল প্রশ্নটা, যদি না পাও তাহলে গাইড থেকে দেখে নিতে পারো। কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি, এটা আমরা একটু আগেই পড়ছি যে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় মূলত কোষের শক্তি উৎপাদন কেন্দ্র, এগুলো পড়ে নেবে। তারপর কোষ কি, কোষ হলো জীবদেহ গঠনের একক বা কার্যকরী একক, এটা পড়ছি। জনন কোষ বলতে কি বোঝো, জনন কাজে ভূমিকা রাখা যেগুলো কোষ সেগুলোকে জনন কোষ বলা হয়। তো সামনের দিন আমরা চতুর্থ অধ্যায় যেটা আছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, এটা নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাসটি এই পর্যন্তই রাখলাম। অনেকদিন নিজের ব্যস্ততার জন্য তোমাদের মাঝে ক্লাস দিতে পারিনি, তো অনেকদিন পরে আবার চ্যানেলে নতুন ক্লাস আপলোড করলাম। তৃতীয় অধ্যায় ক্লাস দিয়ে দিলাম আমি তোমাদের। বিজ্ঞানের মূলত অন্যান্য সাবজেক্টের কথা বলতে পারছি না, তবে বিজ্ঞানের প্রত্যেকটা ক্লাসই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ক্লাস এখানে রাখলাম। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ক্লাসে।